দাঁড়িয়ে থাকবে? ভেতরে ঢুকতে দাও। সোহার ঘোর ভাঙে শানের কথায়। সোহা হতভম্ব হয়ে বলল, আপনার এই অবস্থা কিভাবে হয়েছে? আপনি জানেন আমি কত চিন্তা করছিলাম। আপনি ফোন করে কিছু জানেননি কেন? সোহার ভীতিগ্রস্ত কণ্ঠস্বর। শানের অবস্থা দেখে তার চোখে পানি জলজল করছে। সোহার এমন অবস্থা দেখে শানের সব ক্লান্তি যেন হারিয়ে গেল। শরীর ব্যথাগুলো কমে আসছে। শান ফিচেল হাসি হেসে বলল, বোকা মেয়ে, আমি ঠিক আছি। আর কান্নাকাটি করবে না, এখন সবাই ঘুমাচ্ছে। আমাকে আগে ভেতরে নিয়ে চলো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে? সোহা পথ ছেড়ে দাঁড়ালো। ড্রাইভার রাস্তা পেয়ে শানকে ভেতরে নিয়ে যেতে থাকে। ড্রাইভার বেচারা দুজনের কথোপকথন শুনছিল। ভালোই লাগছিল তার স্বামীর প্রতি স্ত্রীর চিন্তা দেখে। নিশ্চয়ই এই সম্পর্কগুলোই মধুর মতো সম্পর্ক হয়। এখনো তার এই সম্পর্ককে বোঝার মতো সময় হয়নি। তার তো বিয়ে হয়নি এখনো। শানকে একদম তার রুমে পৌঁছে দিয়েই সে বেরিয়ে গেল তার নিজ গন্তব্যে। সোহা শানকে ভালো করে দেখেই ফুপিয়ে কেঁদে ওঠে। শান ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকালো, অসহায় চাহনি দিয়ে বলল, এভাবে কাঁদছো কেন তুমি? তোমাকে বলেছি না আগে আমার সামনে কখনো কাঁদবে না? কাঁদছো কেন তাহলে? সোহা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনার এরকম কিভাবে হয়েছে? কত ব্যথা পেয়েছেন আপনি, একবারও ফোন করে জানাননি বাড়িতে। আপনার চিন্তায় ভালো করে বসতে পারিনি, আর আপনি নিজের এই হাল করে বাড়ি ফিরেছেন। শান সোহার দিকে তাকিয়ে সোহাকে বোঝার চেষ্টা করে। সোহা এক নাগারে কেঁদেই যাচ্ছে। শান বাহাত দিয়ে সোহার হাত টেনে নিজের কাছে এনে বসালো। সোহার চোখের পানি মুছিয়ে দিয়ে করুণ স্বরে বলল, কান্না বন্ধ করো তুমি। তোমার এমন কান্না ভালো লাগছে না আমার। সোহা কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু থামানোর পরেই শানের দিকে তাকিয়ে আবার কেঁদে ওঠে। শান ব্যথার শরীরে সশব্দে হেসে দেয়। সোহাকে টেনে বুকে চড়িয়ে চুলে হাত বুলিয়ে বলল, হুশ, কান্না থামাও। এভাবে কান্নার কিছু হয়নি। আমি একদম ঠিক আছি। আচ্ছা, তুমি কি আমাকে দেখে কাঁদছো, নাকি আমার সেবা করতে হবে ভেবে কাঁদছো? সেটাই সন্দেহ হচ্ছে। সোহা কান্না থামিয়ে সোজা হয়ে বসল। শানের বুকে আলতো ধাক্কা দিয়ে চড়ানো গলায় বলল, বাজে লোক একটা। আমি কি পাষাণ নাকি? মায়া দয়া নেই আমার? আপনার সেবা করতে হবে দেখে কাঁদবো আমি? শান হেসে সোহাকে আবার বুকে চড়িয়ে বলল। আচ্ছা বাবা, মজা করেছি। শান সোহার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। সোহা নড়ে চড়ে বসলে শান বুঝতে পারল সোহা উঠতে চাইছে। শান হাসি মুখে সোহাকে তার বাহুডোর থেকে ছেড়ে দেয়। সোহা শানের হাত আর পা দেখে বলল, কিভাবে হয়েছে এসব বলবেন তো নাকি? শান খাট থেকে নামার চেষ্টা করতে করতে বলল, আমার ফ্রেশ হতে হবে আগে, পরে বসে বলছি সব। সোহা শানের শার্ট প্যান্ট বের করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে রেখে আসে। শানের ইউনিফর্মের অবস্থাও বাজে বলা যায়। সোহা শানকে নিয়ে ওয়াশরুমে বসিয়ে দেয়। শান সোহার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। সোহা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? আর কিছু আনতে হবে? শান বাঁকা হাসি দিয়ে বলল, তুমি কি আমাকে গোসল করিয়ে দেবে? আমার কিন্তু কোনো অবজেকশন নেই। দুজন না হয় একসাথে শাওয়ার নিয়ে নেব। সোহার চোখ বড় বড় হয়ে যায়। তার খেয়ালই ছিল না এসব। শানের কথায় লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হতে থাকে। সোহা দ্রুত পায়ে বের হতে গিয়েও দরজার কাছে গিয়ে থেমে হাঁসফাঁস করে বলল, কিছু দরকার হলে বলবেন প্লিজ, আর আপনার শেষ হলে আমাকে ডাকবেন। উক্ত কথা বলে বেরিয়ে আসে সোহা। শান ঠোঁট বাঁকিয়ে হাসল। শাওয়ার নেওয়া শেষ হলে শান সোহাকে ডাকলো। সোহা গিয়ে শানকে নিয়ে আসে। শান সোহার কাঁধে এক হাত রেখে ভর দিয়ে এসে সোফায় বসলো। ডান পায়ে আর ডান হাতে মারাত্মকভাবে চোট পেয়েছে। মাথায় ব্যথা না পেলেও কিছুটা আঁচড় কেটেছে, সেটা স্পষ্ট, তবে চিনচিত ব্যথা রয়েছে। সোহা শানকে বসিয়ে বসিয়ে বলল, আপনি বসুন, আমি খাবার গরম করে আনছি। শান সোহাকে থামিয়ে চিন্তিত হয়ে বলল, তোমার যাওয়ার কি দরকার? সালমাকে ডেকে আনো, ওই গরম করে দেবে। সোহা আলতো হেসে শান্ত স্বরে বলল, এইটুকু করতে পারবো আমি। মাঝে মাঝে রাগ করে না খেয়ে থাকলে রাতে খিদে লাগলে গরম করে খেতাম আমি। আর ওভেন নেই তো গরম করব, এই আর কি।
শান মাথা নেড়ে সোহাকে যেতে বলে। সোহা যেতেই ইমনের ফোন আসলো। ইমন শানের খোঁজ খবর নিয়ে নিজের খেয়াল রাখতে বলে ফোন কেটে দিল। কিছুক্ষণ পর সোহা গরম খাবার নিয়ে আসলো। শানের সামনে রাখতেই শান মুখ কুঁচকে বলল, রেখে দিয়েছো কেন? খাইয়ে দাও আমাকে। আমি কি সাপ নাকি যে জিব্বা বের করে খেয়ে ফেলবো? খাইয়ে দাও আমাকে। সোহা জিভ কেটে খাবার প্লেট হাতে নেয়। খাবার মেখে শানকে খাইয়ে দিতে গিয়েই পড়ল আর এক বিপত্তিতে। শান সোহার পুরো হাত চুষে খাচ্ছে, যেন হাতটাই খেয়ে ফেলবে। সোহার শরীরে যেন কারেন্টের ছোঁয়া লাগছে, হাত থরথর করে কাঁপছে তার। শান ইচ্ছে করে সোহার হাত চুষে খাচ্ছে। সোহা বারবার ঢোক গিলছে আর শানের দিকে তাকাচ্ছে। শান হেসে যাচ্ছে শুধু। শান খেতে খেতে এক পর্যায়ে বলতে শুরু করলো, আজকে আমরা সেই বড় গ্যাংস্টার আস্তানার খোঁজ পেয়েছিলাম। আমাদের ফুল ফোর্স তৈরি করা হয় তাদের ধরবে বলে। আমরা পৌঁছেও যাই, কিন্তু সেখানে কাউকে পাই না। আমরা আসছি সেই খবর পেয়ে গিয়েছিল কোনোভাবে তারা, তাই কোনো রকমে পালিয়েছে তারা। তবে আমরা বেরিয়ে যাওয়ার পথে একজনকে পাই। এটা তাদেরই লোক ছিল যে জানতো না আমরা আসছি। আমরা তাকে নিয়ে আসি আমাদের সাথে। একজন কনস্টেবল সহ ইমন জেরা করে, মারধর করে, কিন্তু মুখ খোলেনি। শেষে আমি যাই, অনেক হুমকি ধামকি দিয়ে বোঝানোর পর বলল তার পরিবারের কথা। সেই লোকটার পরিবার ওই গ্যাংয়ের লোকদের কাছেই বন্দি। কিছু বললেই তার পরিবার হারিয়ে ফেলবে, আর তেমন কিছুই তার জানা নয়। শুধু আরেকটা গোপন আস্তানার কথা জানতো। আমরা আবারও সেখানে যাওয়ার প্রস্তুতি নেই। সেখানে গিয়ে দেখি সত্যিই সেই গ্যাংয়ের কয়েকজন লোক সেখানে রয়েছে। তাদের মধ্যে সেই লোকটাও ছিল যে তোমাকে ছুরি দিয়ে আঘাত করেছিল। আমাদের দেখে সবাই পালানোর চেষ্টা করলেও কেউ পারেনি। তবে সেই লোকটা পালিয়ে যায়। আমি গাড়ি নিয়ে তার পিছু নেই, কিন্তু সে ইচ্ছে করে গাড়ি এমনভাবে চালাচ্ছিল যাতে আমি অ্যাক্সিডেন্ট করি। আমি তাকে নাগালের কাছে পেয়ে যাই, কিন্তু তখনই গাড়ি কন্ট্রোল হারিয়ে একটা টাওয়ারে গিয়ে বাড়ি খায় আর অ্যাক্সিডেন্ট হয়। সন্ধ্যার পর সেই অ্যাক্সিডেন্ট হয়, তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এতক্ষণ পর্যন্ত সেখানেই ছিলাম। ফোনের খোঁজ নেই, তাই জানানো হয়নি বাড়িতে। পরে ইমনকেও আমি জানাতে না করেছিলাম। সোহা গুটি মেরে বসে রয়েছে। সোহা ভয় পেয়েছে বুঝতে পেরে শান হাঁ করে বলল, খাইয়ে দেবে তো নাকি? খাবার নিয়ে বসে থাকলে হবে? খিদে পেয়েছে আমার। সোহা শানের মুখে খাবার তুলে দিয়ে ঢোক গিলে বলল, আপনি আর যাবেন না সেখানে, ওদের ধরতে হবে না। শান আলতো হেসে বলল, যদি ওদের থেকে পালিয়ে বেড়ানোর হতো তাহলে পুলিশ হয়ে লাভ কি হলো? আমি তো এদের মতো ক্রিমিনালদেরই শাস্তি দিতে চাই, সমাজের শান্তি বজায় রাখতে চাই। তাই তো পুলিশ ফোর্সে জয়েন করেছিলাম। আজ যখন আমি আমার স্বপ্ন পূরণ করছি, তখন নিজেকে গুটিয়ে নিতে বলছো? এটা কি করে বলছো তুমি? সোহা অসহায় চাহনি দিয়ে তাকালো। শান আহত আর ভালো হাত দিয়ে সোহার কানের উপর হাত রেখে সোহার কপালে ঠোঁট ছুঁয়ে আশ্বস্ত করে বলল, আল্লাহ তাআলা সাথে থাকলে কিছু হবে না আমার। চিন্তা করো না তুমি। তুমি তো আছোই আমার সাথে। তোমাকে আমি আগলে রাখবো। আমার আর কোনো ভয় নেই। সোহা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে শানের দিকে। শান ভ্রু নাচিয়ে পড়ল, ব্যাপার কি বলো তো? আমাকে ভালো টালো বেসে ফেলেছো নাকি? এভাবে কেঁদে কেঁদে ভাসাচ্ছ কেন তুমি? শানের কথা চরম পর্যায়ে চমকে উঠল সোহা। চমকিত দৃষ্টিতে শানের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে উচ্চারণ করল, ভালোবাসা? শান ভ্রু কুঁচকে পড়ল। হ্যাঁ, ভালোবাসা। শব্দটা প্রথম শুনছো মনে হচ্ছে। সোহা ঘন ঘন মাথা নেড়ে না বোঝালো এবং বলল, কি বলেন আপনি? শুধু কি ভালোবাসলেই মানুষ কাঁদে? আপনার অবস্থা দেখে আমার অনেক কষ্ট লাগছে, তাই কাঁদছি। শান ঠোঁট চেপে আলতো হাসল। হা করতেই সোহা শানের মুখে খাবার তুলে দেয়। খাওয়া শেষ করে সোহা সবকিছু নিচে রেখে আসে। সোহা বিছানা ঠিক করে শানকে মেডিসিন দেয়। ডক্টরের দেওয়া মেডিসিন ড্রাইভার যাওয়ার আগে সব দিয়ে গিয়েছিল। টমি সেই তখন থেকে শুধু শানের দিকে তাকিয়ে আছে। বেচারারও বড্ড মায়া হচ্ছে শানের জন্য, কিন্তু আজ কথা বলতে পারে না বলে হয়তো কিছু বলতে পারছে না। কিন্তু তার চোখ দেখে শানের মায়া হলো। আজ কিছু বলল না টমিকে। টমি শানের গা ঘেঁষে বসতে গিয়েও কিছুটা দূরত্ব রাখে। সোহা টমিকে উদ্দেশ্য করে বলল, টমি, ঘুমিয়ে পড় গিয়ে, অনেক রাত হয়েছে। টমি সোহার কথা শুনল না, বসেই রইল খাপটি মেরে। সোহা আর একবার বললে গিয়ে ছুরিতে শুয়ে থাকে। শান সোহার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ায়।
শানের ছোঁয়া প্রচন্ড পরিমাণে কাঁপায় সোহাকে। সোহা কোনো রকমে শানকে বিছানায় শুইয়ে দেয়। শানের পায়ের নিচে একটা বালিশও দিয়ে দেয়। সোহা লাইট অফ করে শানের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। শান সোহার দূরত্ব বুঝতে পেরে বিরক্ত হয়ে পড়ল। তুমি কি পরনারী? এত দূরে দূরে থাকো কেন তুমি? সোহা অসহায় স্বরে বলল। আরে আজকে যদি আমার হাত পা লেগে ব্যথা পান আপনি, তাই তো দূরে শুয়েছি। শান কঠোরতার সাথে বলল। চুপচাপ কাছে এসো। তোমার থেকে ব্যথা পাবো কেন আমি? আর যদি ব্যথাও পাই না, তাহলে সেটাও আমার জন্য আনন্দের বিষয়। জলদি, অতি দ্রুত নিজের স্থানে এসো। সোহা হাঁসফাঁস করে ভয় নিয়ে কিছুটা এগিয়ে আস্তে আস্তে বলল। ব্যথা দিলে কেউ আনন্দ পায় প্রথম শুনলাম। শান ফিচেল হেসে বলল। ওসব তুমি বুঝবে না। সোহা উত্তরে বলল। কেন বুঝবো না? আমি কি বাচ্চা? শান শান্ত কণ্ঠে বলল। এসব বোঝার জন্য কিছু বিশেষ অমূল্য জিনিসের প্রয়োজন। যেদিন সেই অমূল্য জিনিসটা বুঝতে পারবে, সেদিন তুমি আমাকে বোঝাতে চাইবে তোমার অমূল্য সম্পদের গুরুত্ব। অন্ধকারে আচ্ছন্ন ঘরটাতে শানের কথাগুলো শুনে সোহা ভাবনায় পড়ে গেল। কি সেই অমূল্য জিনিস? অবুঝ ভাবনায় সেই অমূল্য জিনিসটাকে ধারণ করা ধরাছোঁয়ার বাইরে হয়তো। নীরবতার মাঝে কেটে গেল কিছুক্ষণ সময়। শানের ছটফট অনুভব করল সোহার। সোহা কিছুটা ভয় পেয়েই ল্যাম্প লাইট অন করে শানের দিকে তাকালো। শান হাতে পায়ে ব্যথা নিয়েই এদিক ওদিক করছে বারবার। সোহা কিছুটা অস্থির হয়ে বলল। আপনার কি বেশি মাথা ব্যথা করছে মা? বাবাকে ডেকে আনবো? শান ওঠে না বসেই সোহাকে আরো কাছে টেনে আনে। সোহার হাতটা নিচের মাথার উপর রেখে অস্থির গলায় বলল। ডাকতে হবে না, মাথা ব্যথা করছে, টিপে দাও তো। সোহা সুন্দর করে বসে কোলে শানের মাথা নিয়ে শানের মাথায় মালিশ করে দিয়ে থাকে, সাথে চুলও টেনে দেয়। শান আঁখি চূড়া বন্ধ রেখে মিহি হেসে বলল। তুমি যে এত ভালো করে মাথা টিপে দিতে পারো জানতাম না তো। সোহা মুখ টিপে হেসে বলল। এসব কি জানার কথা? অ্যাক্সিডেন্ট করে পাগল হয়ে গিয়েছেন দেখছি। শান উত্তরে শুধু হাসল। সোহা মাথা টিপে দিতে দিতে শান কোলেই ঘুমিয়ে পড়ল। সোহার আর শানের মুখ থেকে শানকে সরাতে ইচ্ছে হলো না। শানকে কোলে রেখেই পেছনে পালিশ রেখে বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল সোহা। সকালে ঘুম ভাঙতেই শান নিজের অবস্থান বোঝার চেষ্টা করে দেখল সে এখনো রাতে থাকা অবস্থাতেই রয়েছে। শান অবাক হয়ে উঠে বসল। সোহা বালিশে হেলান দিয়ে এখনো ঘুমিয়ে রয়েছে। শানের হাতে ব্যথা থাকায় ইচ্ছে থাকলেও সোহাকে ঠিক করে শুইয়ে দিতে পারল না। ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। শান সোহাকে না ডেকেই কষ্ট করে ওয়াশরুমে গেল। এর মাঝে দরজায় কড়া নড়ে ওঠে, কিন্তু সোহার কান অবধি পৌঁছয়নি তা। অনেকক্ষণ পর শান ফ্রেশ হয়ে বের হলো। আবারও দরজায় নখ হতেই শান দরজা খুলে দেয়। দরজা খুলতেই শাহানাজ বেগমকে দেখতে পেয়ে চোখ বড় বড় করে নেয় শান। শাহানাজ বেগম ছেলের এমন অবস্থা দেখে হতবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে জোরে জোরে চিৎকার করে ওঠে। শাহানাজ বেগমের চিৎকার শুনে সোহা ঘুম থেকে ধরপড়িয়ে উঠে বসে। দ্রুত উঠে শানের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল। কি হয়েছে? আপনি উঠেছেন কেন? শান ইশারায় শাহানাজ বেগমকে দেখাতেই সোহার তার দিকে খেয়াল হলো। শাহানাজ বেগম কেঁদে দিল ছেলেকে দেখে। সোহা শাহানাজ বেগমকে সান্ত্বনা দিয়ে বলল। মামুনি কেঁদো না, দেখো আল্লাহর রহমতে উনি ঠিক হয়ে যাবে। শাহানাজ বেগমের মন তাও শান্ত হলো না। শানকে সযত্নে বিছানায় বসিয়ে কাঁদতে থাকে আর দেখতে থাকে কোথায় ব্যথা পেয়েছে। সোহা ফ্রেশ হতে চলে গেল। ইতিমধ্যেই শাহানাজ বেগমের চিৎকারে সবাই ছুটে এসেছে। শানের এমন অবস্থা দেখে সবার প্রাণ চাই চাই। শানের বাবাও অস্থির হয়ে ওঠে। নাইসা তো দেখেই কেঁদে দিয়েছে। তার শান ব্যথা পেয়েছে। শান সবার অবস্থা দেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল। আরে তোমরা এভাবে কান্নাকাটি করলে কি করে হবে? আমি ঠিক আছি তো, দেখো জাস্ট হাতে আর পায়ে লেগেছে। মোস্তফিক চৌধুরী বড়সড় ধমক দিয়ে বসল। বেশি বড় হয়ে গিয়েছো তুমি, আমাদের সান্ত্বনার বাণী শোনাচ্ছ তুমি? কোথায় গিয়ে লেগেছে আমরা ভালো করেই দেখতে পারছি, এমন অবস্থা হলো কি করে সেটা বলো আগে।
শান ধমক খেয়ে মুখ কালো করে নেয়। কালকের ঘটনা সব খুলে বলল। সব শুনে শাহানাজ বেগম কাঁদতে কাঁদতে বলল, ওদের ধরতে গিয়ে নিজের কি হাল করলি দেখ তুই। শান নিজেকে শান্ত রেখে বলল। মা ঠিক আছে আমি। ঈশান শানের হাত পা টেনে দেখে ব্যান্ডেজ কিছুটা রক্তাক্ত হয়ে গিয়েছে, আবার ব্যান্ডেজ করতে হবে। নীলা বুঝতে পেরে রুমে চলে গেল, ফার্স্ট এইড বক্স আনতে গেল। সোহা ফ্রেশ হয়ে বের হলো ওয়াশরুম থেকে। সোহাকে দেখেই মুসফিক চৌধুরী সোহার মাথায় হাত বুলিয়ে বলল, রাতে ডাকলি কেন আমাদের? তোর কষ্ট হচ্ছে নাকি? সোহা ভ্রু কুঁচকে বলল, কি বলো বাবা, আমি কি এইটুকু করতে পারি না ওনার জন্য? আর আমি তো কিছুই করিনি, শুধু খাবারটাই গরম করেছি। শান মুচকি হাসল সোহার কথায়। নীলা ফার্স্ট এইড বক্স আনতেই ঈশান শানের ব্যান্ডেজ খুলে পুনরায় যত্ন করে দিতে থাকে। সোহা শানের আঘাত দেখেই ভয় পেয়ে জামা খামছে ধরে তার। ঢোক গিলে নীলার সাথে বেরিয়ে গেল রুম থেকে। শাহানাজ বেগম এসে সোহাকে বলল, সোহা, ভার্সিটির টাইম হয়ে গিয়েছে তোর, তুই যা, আমরা তো আছি। সোহা অবাক হয়ে বলল, কি বলছো মামুনি? আমি ওনাকে এই অবস্থায় রেখে চলে যাব? পাগল হয়ে গিয়েছো? তোমরা থাকলেও আমি ভার্সিটিতে গিয়ে শান্তি পাবো না। কালকে অ্যাক্সিডেন্ট করো আর আজই আমি ভার্সিটি চলে যাব? শাহানাজ বেগম কয়েকবার বোঝালেও সোহা শুনল না। শাহানাজ বেগম হাল ছেড়ে দেয়। সোহা এটিকে ফোন করে জানিয়ে দেয় শানের কথা, আর যেতে পারবে না সেটাও জানিয়ে দেয়। দুপুরটা রেস্টের মাঝে গেল শানের। দুপুর পেরোতেই থানা থেকে ইমনের ফোন আসে। শানের শরীরের খোঁজ খবর নিয়ে ইমন অনেকটা আনন্দিত গলায় বলল, পুলিশ ডিপার্টমেন্টের সবাই তো তোর অ্যাক্সিডেন্টের কথা জানে। ডিপার্টমেন্ট থেকে তুই পুরোপুরিভাবে সুস্থ না হওয়া পর্যন্ত তোর ছুটি দিয়ে দিয়েছে। শান কিছুটা অবাক হয়ে পড়ল। আমি তো ছুটি চাইনি, তাহলে ছুটি দিল কেন? আর আমি 2-1 দিনের মাঝে সুস্থ হয়ে থানায় জয়েন করব। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই গ্যাংকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেব। আর আমি কুইকলি এই কেসটা ক্লোজ করতে চাই। অ্যাক্সিডেন্ট করাই বাড়ির সবাই অস্থির হয়ে আছে, আর ঘটনা শোনার পর থেকে তো বলে যাচ্ছে ওদের কেস ক্লোজ করে দিতে, কিন্তু আমি পারবো না। যখন একবার এই কেস হাতে তুলে নিয়েছি, এর শেষ দেখেই ছাড়বো। ইমন বিরক্তির শব্দ উচ্চারণ করে ক্ষেপে বলে উঠল, শালা, তুই জোর করে নিজেকে 2-1 দিনের মাঝে ঠিক করে তুলবি। ডক্টর কি বলেছে তুই শুনিসনি? 1 সপ্তাহ তো তোর পা নিয়ে বেডে থেকেই নামা যাবে না, তারপর যদি ঠিক হয়। আর তুই এসব বলছিস? তোকে তো আমার অজস্র ভাষায় কালি দিতে ইচ্ছা করছে শালা, তবে থানায় সবার সামনে আছি বলি দেখে দিলাম না। শোন, ডিপার্টমেন্ট থেকে আসা ছুটির ইমেল তোকে পাঠিয়ে দিচ্ছি, আর বিকালে আসছি আমি, তোকে দেখতে আসবো, আর মন ভরে গালি দিব, তোরই থাকিস। ইমন খট করে ফোন কেটে দিল। শান ভাবলেই সেন ভাবে ফোনটা বিছানার এক পাশে রাখলো। পাশে চোখ পড়তেই সোহাকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা চমকে গেল। সোহা কখন এসে দাঁড়ালো? ভাবতে ভাবতেই সোহা শানের সামনে বসে গম্ভীর গলায় বলল, আপনি 2-1 দিনের মাঝে সুস্থ হয়ে থানায় জয়েন করবেন। তা কিভাবে সুস্থ হবেন? ম্যাজিক ট্যাজিক জানেন নাকি? শান অবাক হয়ে গেল সোহার গম্ভীর গম্ভীর ভাব দেখে। সোহাকে ভালো করে পর্যবেক্ষণ করে শানের মনে হলো সোহা নিজের সাথে গম্ভীর ভাবটা ধরে রাখাটা বড্ড কঠিন হয়ে পড়েছে। যে কোনো সময় আসল রূপটা বেরিয়ে আসবে তার। হঠাৎই শান হা হা করে হেসে ওঠে। সোহা ভ্যাবাচাকা খেয়ে চেয়ে থাকে। হঠাৎ শানের এমন হাসির কারণ বুঝতে পারল না সোহা। কোনো হাসির কথা কি বলেছে সে? কই না তো, মনে করতে পারল না। সোহা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে অবুঝ স্বরে বলল, এভাবে পাগলের মতো হাসছেন কেন? হ্যাঁ, হাঁস খেয়েছেন নাকি? শান হাসতে হাসতে সোজা হয়ে বসে সোহার গাল টিপে বলল, ওহো সোহারানি, তুমি এত কিউট কেন বলো তো? শোনো, তোমার সাথে না রাগ স্বভাবটা খুবই বেমানান লাগে। এই যে এখন গম্ভীর গম্ভীর ভাব নিয়েছিলে, মনে হচ্ছিল তুমি অভিনয় করছো, আর সেই অভিনয়টা খুবই নিকৃষ্ট হচ্ছে। সোহাকে তো হাসি খুশি বাদর স্বভাবের সাথেই মানায়। সোহা মুখ ফুলিয়ে নিল শানের এমন কথায়। সোহা আবারও রাগ নিয়ে বলল, আপনি কথা ঘোরালেন কেন? শান হেসে বলল, না ঘোরাইনি তো, সোজাই আছে কথা। আমি তো ভেবেছিলাম আমার বউয়ের সেবায় 2-1 দিনে সুস্থ হয়ে যাব।
শানের এই প্রথম বউ বলে সম্বোধন করাটা সোহার গায়ে আলাদা কম্পন সৃষ্টি করে তুলল আজ। সোহা বিছানার চাদর খামচে ধরে শানের দিকে দৃষ্টিপাত করল। শান হাসি মুখে তাকিয়ে রয়েছে। ছেলেটা আগে সব সময় তার সাথে গম্ভীরভাবে রাগ নিয়ে বা দাম্ভিকতা নিয়ে কথা বলতো, আর এখন যেন তার সাথে কথা বলতে গেলেই আগে মুখে হাসির মুক্ত ঝরে। সোহার ফ্যালফ্যাল করে চেয়ে থাকা দেখে শান আলতো করে হাত সোহার হাতের উপর রাখল। সোহা চমকিত হয়ে পূর্ণ হুঁশে শানের দিকে তাকিয়ে পড়ল। কিছু বলবেন? শান সোহার হাতটা টেনে নেয় নিচের দিকে। সোহা ভ্রু কুচকে হাত টানায় নিজের কিছুটা এগিয়ে আসে। শান সোহার কাঁধে হাত রেখে বাঁকা হেসে পড়ল। একটু রোমান্স করবো বউয়ের সাথে। সোহা চোখ বড় বড় করে তাকালো। মনে হলো বাক্যটা তার কাছে নতুন। সোহা চোখ ফাটিয়ে ফুঁসে বলে উঠল, কি সব বলেন আপনি? লাজ লজ্জা নেই? শান বাঁকা হেসে বলল, বউয়ের সাথে আবার লাজ লজ্জা কিসের বলো তো? আমার মতো ছেলে খুঁজে পাবে তুমি? অন্য ছেলে হলে বাসর রাতেই বাসর হয়ে যেত, কিন্তু আমি তো এখনো পর্যন্ত একটা কিসও করলাম না মন ভরে। আর কত লাজ লজ্জা পাবো তুমিই বলো? এবার অন্তত একটু একটু করে ভালোবাসো। আমারও তো বউকে আদর করতে ইচ্ছে করে, তাই না? শানের ঠোঁটকাটা কথাবার্তা শুনে সোহা লজ্জায় নুইয়ে যায়। শান ঠোঁট কামড়ে সোহাকে দেখে যাচ্ছে। সোহার লজ্জায় নুইয়ে যাওয়া দেখে এবার শানের সত্যিই সোহার সাথে রোম্যান্স করার ইচ্ছে জাগলো। শান সোহার কোমরে তার বাহাত রেখে সোহাকে নিজের কাছে নিয়ে আসলো। সোহা কম্পিত স্বরে বলল, কি করছেন? আপনি অসুস্থ? শান ঘোর লাগা গলায় ফিসফিস করে বলল, অসুস্থ হলে বেশি করে বউয়ের আদর নিতে হয়, এতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। বোকা বউ আমার। সোহা বড় বড় শ্বাস নিয়ে নিজেকে ঠিক রাখার চেষ্টা করে। শান সোহার ঠোঁটের কাছে মুখ নিতেই কোথা থেকে দৌড়ে এসে নাইসা দরজা ঠেলে ঢুকে পড়ল। শান আর সোহা চমকিত হয়ে দুজন ছিটকে পড়ে। নাইসা দৌড়ে এসে সোহা আর শানের মাঝে বসে খুশি খুশি গলায় শুধালো, কি করো মিষ্টি পাখি আর শান? শান হতাশা ভরা গলায় বিড়বিড় করে বলল, করছিলাম তো রোমান্স, কিন্তু তোমাকে কি এখনই আসতে হলো বাবাই? একটু আদর করতে যাচ্ছিলাম বউকে। সোহার শানকে দেখে পেট ফেটে হাসি আসলো, কিন্তু সোহা হাসলো না, ঠোঁট চেপে হাসতে থাকে। নাইসা শানের ব্যথা পাওয়া হাতের উপর তার ছোট হাত বুলিয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, শান ব্যথা পেয়েছো? শান আহত দৃষ্টিতে সোহার দিকে তাকালো। সোহা বুঝতে পেরে নাইসাকে কোলে তুলে নেয়। আদুরে গলায় বলল, নাইশু পাখি, কাঁদো কেন? তোমার শান বাবাই একটুখানি ব্যথা পেয়েছে, ঠিক হয়ে যাবে। তুমি কাঁদলে বাবা আরও ব্যথা পাবে। নাইসা কি বুঝলো কে জানে, তবে সোহার কথায় মাথা নাড়ালো। নাইসা শানকে বলল তার সাথে বসে বসে এখন কার্টুন দেখবে। সোহা নাইসাকে শানের পাশে বসিয়ে টিভি অন করে কার্টুন চ্যানেল বের করে দিল। নাইসা শানের গা ঘেঁষে শুয়ে শুয়ে টিভি দেখতে থাকে। শান ও নাইসার সাথে গল্প করতে থাকে। সোহা নিচে চলে গেল শানের জন্য খাবার আনতে। শান এখনো খায়নি, তাই শাহনাজ বেগম শানের পছন্দ করা খাবার রান্না করতে ব্যস্ত। মোসাফিক চৌধুরী রাগে ছেলেকে দেখে অশান্ত মন নিয়ে অফিসে চলে গিয়েছে। ঈশান ব্যান্ডেজ করার পর খুঁটিয়ে খুঁটিয়ে শানকে দেখে গিয়েছে অন্য কোথাও ব্যথা আছে কিনা। তাহলে সব মেডিসিন দিয়ে আসবে হসপিটাল থেকে আসার পথে। নীলা আর সালমা শাহনাজ বেগমের রান্নায় সাহায্য করে দিচ্ছে, কাটাকুটি করে এগিয়ে দিচ্ছে সব। সোহা শাহনাজ বেগমের কাছে গিয়ে দাঁড়ায়। শাহনাজ বেগম চুলায় জ্বলন্ত বিরিয়ানির পাতিলটা ঢাকনায় ঢেকে দিল। রান্না প্রায় শেষ প্রান্তে। ওড়না দিয়ে কপালের ঘাম মুছে বলল, তুই এখানে কি করছিস? যা লিভিং রুমে গিয়ে বস। সোহা বিরক্ত হয়ে বলল, মামুনি, ভালো লাগে না আমার সব সময় বসে থাকতে। তোমরা আমায় বেশি ভালোবাসো বুঝলাম, তাই বলে আমায় সব কিছু থেকে দূরে রাখবে তোমরা? আমাকে দেখে কেউ বলবে আমার বিয়ে হয়েছে? আমার কত ক্লাসমেটদের থেকে শুনতাম তারা বিয়ের পর 2 দণ্ড বসার সময় পেত না,
আর আমি কিনা সারাদিন বসেই কাটাই। আমার ভালো লাগে না এভাবে বসে থাকতে। আমি সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। এভাবে আমাকে বসিয়ে রাখো, আমার নিজেকে অসুস্থ ব্যক্তি মনে হয়। সোহার অভিযোগ শুনে শাহানাজ বেগম, নীলা আর সালমা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। সোহা মুখ কালো করে দাঁড়িয়ে আছে। বাবার বাড়িতে কাজ করতে দেয়নি, শ্বশুর বাড়ি এসে করতে হবে ভেবে এখন শ্বশুর বাড়িরও কেউ কাজ করতে দেয় না। কাজবিহীন জীবনটা অতিষ্ঠ মনে হলো সোহার কাছে। শাহানাজ বেগম শান্ত গলায় বলল, এখন তোর পড়াশোনা করার সময়। এইসব রান্নাঘর সামলানোর জন্য আমরা আছি। আমরা যখন থাকবো না তখন তুই সামলাবি। নীলা তো সামনেই আছে, জিজ্ঞেস করতো ও যখন পড়াশোনা করতো ওকে রান্না করতে দিতাম কিনা। সোহা নীলার দিকে তাকালো। নীলা হেসে বলল, মা সত্যি বলছে সোহা। মা আমাকে রান্নাঘরের ধারেও ঘেঁষতে দেয়নি। আমার পড়াশোনা শেষ করার পরেও মা বলেছিল এসব দেবার দরকার নেই, চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে কিন্তু আমার ইচ্ছে ছিল না। আর এর কয়েক মাস পরেই আমি কনসিভ করেছিলাম, তাই একদমই চাকরির কথা ভাবিনি। সোহার মন ক্ষান্ত হলো না, মন ক্ষুণ্ণ হয়ে দাঁড়িয়ে থাকে। শাহানাজ বেগম কাজে মন দেয়। নীলা সোহার ব্যাপার বুঝতে পেরে বলল, আচ্ছা তোমার যখন যা ইচ্ছে করো, কেউ বাধা দেবে না, তবে আমাদের সাথে সাথে করবে আর সাবধানে, ঠিক আছে? সোহা আর চোখে তাকিয়ে বলল, সত্যি তো? শাহানাজ বেগম হাঁপ ছেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ সত্যি। তোর মুখ ফুলানো দেখলে আর না করা যায়? নে, শানের খাবার দেবো, সেটা নিয়ে যাবি। নিজেও তো খাসনি কালকে থেকে, কখন খাবি তুই? শানকে বললে তাণ্ডব না বাজায়। রাতে দুমুঠো খেয়েছিলি আর খেয়েছিস? সোহা মুখ কুঁচকে বলল, পরে খাবো আমি মামুনি, এখন ইচ্ছে করছে না। আচ্ছা আপুরা কবে আসবে? নীলা শশা কাটতে কাটতে বলল, সামিরের কাজ শেষ হওয়ার পথে ছিল, কিন্তু আরেকটা ডিল এক কাজ এসে পড়েছে সেখানে, তাই আরো কয়েকদিন দেরি হবে। সোহা আর কিচ্ছু বলল না। কিছুক্ষণ পর শানের জন্য খাবার সুন্দর করে সার্ভ করে নিয়ে এলো। এসে দেখে নাইসা ঘুমে কাতর আর শান আধখোলা চোখ ফোনে কি করছে। সোহা খাবার প্লেটটা রাখতে রাখতে শানকে বলল, চলুন ফ্রেশ হবেন, আপনার খাবার এনেছি। শান ফোন রেখে সোহার সাহায্যে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। সোহা শানকে খাইয়ে দিতে থাকে। শান খেতে খেতে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? সোহা আমতা আমতা করে হুম বলে সায় দিল। শান ভ্রু কুচকে বলল। সোহা ঢোক গিলে বলল, মিথ্যে বলবো কেন? শান রাগী গলায় বলল, কাকে মিথ্যা বলে মানাচ্ছ তুমি? খাওনি কেন এখনো? চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সোহা মুখ ফুলিয়ে বলল, খান তো আপনি, আমি খাবো এখনই আপুর সাথে। সোহা শানকে জোর করে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ হতেই ইতি আর ইমনের আগমন ঘটে। দুজন একই সাথে এসেছে। সোহা দুজনকে বসিয়ে চলে গেল এটো প্লেট রেখে আসতে। ইতি শানকে দেখে খুবই ভয় পেল। কালকেই সুস্থ শরীরে তাদের ভার্সিটিতে নামিয়ে দিয়ে এসেছে, আর আজই এই অবস্থা। ভাবা যায়, ক্ষণিক সময়ের মাঝেই কখন কার সাথে কি হয়ে যায় কেউ বলতে পারে না। ইমন কোলে কুশন নিয়ে সোফায় আয়েশ করে বসলো। তারপর দুষ্টু হাসি হেসে ঠাট্টার স্বরে বলে উঠল, তোর দেখছি এখন ভালোই আদর ভালোবাসার কপালে জুটেছে, বউ নিজে খাইয়ে দিচ্ছে। আহা আহা, ক্যা সিন হ্যাঁ বে। শান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, শুধু খাইয়ে দিচ্ছে না, আদরও দিচ্ছে। কত রোমান্স করি আমরা। আমার বউ আমাকে কম ভালোবাসে নাকি? দুজনের কথাবার্তা শুনে ইতির হাসির সাথে লজ্জাও পেল। ইতি মনে করলো দুই বন্ধুর মাঝে না থাকলে ভালো হবে। ইতি উঠে বাইরে যেতে যেতে বলল, আমি সবার সাথে দেখা করে আসছি। ইতি চলে যেতেই ইমন কোলের কুশনটা শানের উপর ছুঁড়ে মারে। শান কোনো রকমে ধরে নেয় বাঁ হাতে। ইমন রেগে বলল, শালা, একে তো বিয়ে করে আদর ভালোবাসা দেওয়া নেওয়া করছিস, আবার আমি জিজ্ঞাসা করি তোদের প্রেম কত দূর, তখন বলিস এসব এখনো বলিসনি সোহাকে। শান ভ্রু কুচকে বলে, এসব না বলো হলে কি আমরা রোমান্স করতে পারবো না তোর জন্য? তোর এত হিংসে লাগলে নিজেও বিয়ে করে রোমান্স কর, প্রেম কর।
ভালোবাস, কে বাধা দিয়েছে তোকে? তোর বউও তো রেডি আছে, বিয়ে করে ফেল জলদি। আর কত একা একা থাকবি? বিয়ের বয়স পেরিয়ে গেলে সবাই তখন বুড়ো ডাকবে, আর বউও হাতছাড়া হয়ে যাবে। তখন হাই হাই করবি নাকি?